আমাদের লেখা পাঠাতে যোগাযোগ করুন bandords.thefriendsband@gmail.com অথবা ডিএম করুন ব্যান্ডর্স অডিওজের ফেসবুক পেজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য বায়ো। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। অভিপ্রিয়ার হাইপোডেপ্রেসিয়া ছিল, মানে এমন বেশ কিছু জিনিসে ওর ফুসফুস রিয়্যাক্ট করতো যেগুলো হাওয়ার স্পর্শ পেলে আস্তে আস্তে উবে যায়। যেমন ক্যাম্ফর, কেরোসিন, পেট্রোল, ন্যাপথলিন এটসেট্রা। হ্যালো, শঙ্খিনী বাসু স্পিকিং। ম্যাডাম, একটা নামের উল্লেখ বারবার আছে, ঠিক আছে? সাহিত্য জগতের অলৌকিক, রোমাঞ্চকর ও প্রেম দিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ নিবেদন গল্পকথা। আজ বিক্রম মল্লিকের লেখা শঙ্খিনীর প্রথম অভিযান। লালবাজার ক্রাইম ব্রাঞ্চের দুঁদে গোয়েন্দা শঙ্খিনী বসু নিজের 5 বছরের কর্মজীবনকে প্রেমিকের কাছে লুকিয়ে 15টি কেস সলভ করেছেন। আজ তার 16তম কেস এবং পাঠক মহলে শঙ্খিনীর আত্মপ্রকাশের প্রথম গল্প হিরণ্যকশিপু পুত্র রহস্য। গল্পের চাক্ষুষ দর্শক হিসেবে প্রেমিকের কাছে প্রকাশ পায় শঙ্খিনীর জীবিকা। এরপরেই তার 15টি কেসের গল্প শঙ্খিনী বসু তাকে বলে, যা গল্পকথায় ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন। আজকের গল্প হিরণ্যকশিপু পুত্র রহস্যর প্রধান চরিত্রে শঙ্খিনী, কল্লোল, ইন্সপেক্টর ঘটক ও প্রহ্লাদবাবু। গল্প পাঠে রূপসা ও গল্পের সূত্রধর আমি সায়ন্ত। শুরু হচ্ছে শঙ্খিনীর প্রথম অভিযান হিরণ্যকশিপু পুত্র রহস্য। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। উফ, আমি তো বললাম আমি লিভিনে থাকবো না না না। শোন কল্লোল, এবারও যদি সেম কথা বলিস না, তাহলে এই মাকে বলে দেব যে তোমরা ছেলে দেখো, আমি বিয়ে করে নেব। তোর কথা জিজ্ঞেস করলে বলবো মরে গেছে। তোর হাতে 7 দিন সময় আছে, তুই কি করবি তুইই জানিস। মুখের উপর ফোনটা কেটে দিল শঙ্খিনী। ব্যাগ নিয়ে গাড়িতে উঠে পড়ে সে। পিছনে বসে শঙ্খিনীর মা জিজ্ঞেস করেন, কি রে, এত দেরি হলো? মা, আমি না আর পারছি না। কল্লোল বলছে বিয়ে করবে না, লিভ ইন করবে, কিন্তু আমি সেটা চাই না। আমি ওকে বলেছি ঈশানের বিয়ে থেকে ঘুরে এসে শেষবার ওকে ফোন করব, বেশ, তারপর আর না। তা ও যখন চাইছে লিভ ইন করতে, তাই কর না। আজকালকার ছেলে মেয়ে তোরা, এসব তো নতুন কিছু না। তাছাড়া তুই ওকে বলেছিস যে 5 বছর ধরে তুই পুলিশে কাজ করছিস? না, তুমি তো জানো ওর বাবা পুলিশে থেকে মারা যাওয়াতে ও চায় না আমি পুলিশে থাকি। মা, তাছাড়াও ওর হাতে আমি সিঁদুর পরতে চাই, কিন্তু ও সেটা চায় না। বাদ দাও তো মা, বিরক্ত করো না। কানে হেডফোন লাগিয়ে মৃদু করে গান চালিয়ে নেয় শঙ্খিনী। তারপর প্রতিলিপি খুলে সিঁড়ি ও তারা পড়া শুরু করে। এই গল্পটা তার বেশ লাগে। শঙ্খিনীর জ্যাঠার ছেলে ঈশান, তার বিয়েতেই যাচ্ছে শঙ্খিনীরা। শান্তিনিকেতনে একটা রিসর্ট বুক করে সেখানেই হচ্ছে বিয়ের তোড়জোড়। তাই শঙ্খিনীদের গাড়িটা শান্তিনিকেতনের দিকে ছুটে চলেছে কলকাতার বাধা পেরিয়ে। শান্তিনিকেতনে যখন তারা পৌঁছলো তখন সময় দুপুর 12টা। রিসর্টের সামনে গাড়ি দাঁড়াতেই মাল সমেত তাদের নিয়ে ভিতরে ঢুকে যায় কাজের লোকেরা। হারু আর তার স্ত্রী মিঠু বড্ড ভালো মানুষ। আজ 20 বছর ঈশানদের বাড়িতে কাজ করছেন তারা। জ্যাঠারা খুব খুশি। ব্যস্ততার মাঝেও শঙ্খিনী কাজ ফেলে তার ভাইয়ের বিয়েতে এসেছে। ব্যঙ্গ করে ঈশান বলে, দি ভাই, আমার বিয়ে তো হচ্ছে, তোর বিয়ে কবে হবে? না রে, এ জন্মে আরও ইচ্ছে পূরণ হওয়ার নয়। ভোরবেলা বিয়ের প্রথম কাজ শুরু হলো, জল ভরতে যাওয়া।
সেখানেও বেশ আনন্দ হুল্লোড়ের মাঝে কল্লোলের রাতে কলের কথা ভুলেই গেছে সে। গায়ে হলুদ শুরু হলো তখন সকাল 11টা। ঈশানকে হলুদ লাগিয়ে কল্লোলকে কল করতে যাবে, ইতিমধ্যেই পিছন থেকে দুটো হাত সামনে এসে গালে হলুদ লাগিয়ে দেয় শঙ্খিনীর। পিছনে ঘুরেই অবাক হয়ে যায় শঙ্খিনী, কল্লোল এসেছে। জিজ্ঞাসা সুরে বলে শঙ্খিনী, কি রে তুই? তুই তো ফোন ধরলি না, তাই আমি চলে এলাম। তো ড্রাইভারকে ফোন করে এখানকার লোকেশনটা আমি পেয়ে গেছি কালকেই, ব্যাস চলে এলাম। আচ্ছা, তা কি করতে এসেছিস? হাঁটু গেড়ে বসে পড়ল কল্লোল। পাঞ্জাবির পকেট থেকে একগাছা শাখা ও পলা বের করে শঙ্খিনীকে বলে, বিয়ে করবি আমায়? কি করছিস? সবাই দেখছে তো। চুপ কর, দেখুক। আগে বল, বিয়ে করবি আমায়? আচ্ছা আচ্ছা, করব। ওর তো আগে। উঠে দাঁড়ায় কল্লোল। তাকে নিয়ে জ্যাঠা ও ভাইদের সাথে আলাপ করিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। এর মধ্যে আর বিশেষ কিছু হলো না, বিয়েও মিটে গেল ভালোভাবে। তবে ঘটনাটা ঘটলো বউ ভাতের দিন। বিয়ের দিন তারা রেজিস্ট্রি করে, আর আজ তার সেলিব্রেশন। মাথার উপর থাকা চকমকি কাগজ ভর্তি বেলুন একের পর এক ফাটতে থাকে, আর কেক কাটার পর্ব দিয়ে শুরু হয় উল্লাস। কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে ঈশানের স্ত্রী অভিপ্রিয়া মাটিতে পড়ে যায় এবং নাক ও কান থেকে সাথে সাথে রক্তপাত শুরু হয়। জ্যাঠা ডাক্তার হওয়ায় দেহ পরীক্ষা করে জানিয়ে দেয় যে এই দেহে আর প্রাণ নেই। কথাটা শোনার পর ঈশানও অজ্ঞান হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে বিয়েবাড়ির আবহাওয়া। কল্লোল কোথায় ছিল জানে না শঙ্খিনী। হঠাৎ কল্লোল এসে বলে, আচ্ছা, সবাই কি নতুন নতুন আলমারি থেকে বার করে ড্রেস আপ করেছে নাকি? না, মানে আবহাওয়ায় এত ন্যাপথলিনের গন্ধ কেন, আর এত ভিড়ই বা কিসের? আরে অভিপ্রিয়া, ঈশানের বউ, কোলাপস করে গেছে। হ্যাঁ মানে? এরপর কল্লোলকে সবটা বলল শঙ্খিনী। কল্লোল বলল, তা অভিপ্রিয়ার কি বেলুনে ভয় ছিল? মানে আমি বলতে চাইছি, তোর বর্ণনা অনুসারে বেলুন ফাটার পরেই এরম হলো। সে যাই হোক, তুই দাঁড়া, আমি বডিটা দেখি। কি বলছিস? তুই কেন দেখতে যাবি? পুলিশ আসুক, ওরা যা দেখার দেখবে, এখানে পাকামি করিস না। দেখ কল্লোল, আজ তোকে এমন একটা কথা বলবো যা হয়তো তোর পায়ের তলার মাটি সরিয়ে নেবে। দেখ, এটা আমার আইডি কার্ড। আমি লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের অফিসার। তোকে এটা বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি তোর ভয়ের জন্য। কিন্তু সত্যি তোর কোনো ভয় নেই রে, আমার কিছু হবে না। বাহ, ঠিক আছে, যা তোর কাজ কর। কল্লোলের কথা শেষ হতেই স্থানীয় পুলিশ অফিসার এসে কোনো দিক না দেখেই শঙ্খিনীকে বলে, আরে ম্যাডাম, আপনি? বেশ বেশ বেশ, নিশ্চিন্ত আমি। আপনি আছেন যখন খুনির নিস্তার নেই, কি বলেন? হ্যাঁ মিস্টার ঘটক, সেই সব ঠিক আছে, তবে আপনি কি করে বলছেন এটা খুন? না, আসলে আপনি এখানে তাই মনে হলো। নর্মাল ডেথে তো আপনাকে দেখাই যায় না, তাই আর কি ভাবলাম। সেসব কথায় আর চিড়ে ভিজবে না, আগে বডি ফরেন্সিকে পাঠান। আগে ম্যাডাম। ঘন্টা দুয়ের মধ্যে বডি ফরেন্সিকে চলে গেল। তবে ঈশান আর জ্যাঠাকে কিভাবে সামলাবে ভাবতে পারছে না শঙ্খিনী। পুলিশের আদেশ অনুযায়ী তদন্ত শেষ না হওয়া অবধি কেউ শান্তিনিকেতন ছেড়ে যাবে না। শঙ্খিনীর জ্যাঠা প্রহ্লাদ ভট্টাচার্য শান্তিনিকেতনের নাম করা ডাক্তার। দুই ছেলে ঈশান ও রাহুল। তারা ছোট থাকতেই জ্যাঠা বিপত্নিক হন। সেই থেকে মিঠুদের অর্থাৎ তাদের বাড়ির কাজের লোকের কাছেই মানুষ হয় তারা। হারুদাও সেই থেকেই এই বাড়ির সাথে যুক্ত। ফরেন্সিক রিপোর্ট এলো 3 দিন পর। যা এলো তা একটা রহস্যের গন্ধ সাথে আনলো। রিপোর্টে লেখা আছে অভিপ্রিয়ার একটা রোগ ছিল যার নাম হাইপোডেপ্রেসিয়া, যার মানে এমন বেশ কিছু জিনিসে ওর ফুসফুস রিয়্যাক্ট করত যেগুলো হাওয়ার স্পর্শ পেলে আস্তে আস্তে উবে যায়, যেমন ক্যাম্ফোর, কেরোসিন, পেট্রোল, ন্যাপথলিন এটসেট্রা। এই সমস্ত বস্তুর থেকে নির্গত গ্যাস বা এর গুঁড়ো যদি অভিপ্রিয়ার দেহে যায় তবে সাথে সাথে ফুসফুস ও ব্রেন কাজ করা বন্ধ করে দেবে।
আর অভিপ্রিয়ার ফুসফুসে ন্যাপথলিনের ট্রেস পাওয়া গেছে, মানে এটা স্বাভাবিক মৃত্যু নয়। আচ্ছা কল্লোল, সেদিন তুই ন্যাপথলিনের গন্ধ পেয়েছিলিস না? হ্যাঁ, তুই বললি না যে বেলুন ফাটার পরই অভিপ্রিয়ার পড়ে যায়, তাই জন্য আমি বলেছিলাম যে ওর বোধহয় বেলুনে ভয় আছে। এক্স্যাক্টলি, এর মানে বেলুনে কিছু গড়বড় আছে। মিস্টার ঘটক, স্পটে যতগুলো বেলুন এবং তার স্যাম্পেলগুলো ফরেনসিক টিমকে দিয়ে টেস্ট করান ইমিডিয়েট। ঘণ্টা তিনেক পর সন্দেহটা সত্যের রূপ নিল। কেকের উপর যে বেলুনগুলো লাগানো ছিল তার মধ্যে একটা বেলুনের মধ্যে ন্যাপথলিনের ট্রেস পাওয়া গেছে, অর্থাৎ এটা স্বাভাবিক মৃত্যুর বদলে একটা প্ল্যান করা খুন। না, একবার অভিপ্রিয়ার বাড়ি যেতে হবে, ওর বাবা মার সাথে একবার কথা বলতে হবে। কথা শেষ হলো না, ইতিমধ্যেই লালবাজার থেকে ফোন এলো শঙ্খিনীর কাছে। বেশ কিছুক্ষণ ফোনে কথা বলার পর শঙ্খিনী বলে, যাক, পারমিশন পেয়ে গেলাম। মিস্টার ঘটক, কেসটা আমি হ্যান্ডেল করব। আপনি একটা গাড়ির ব্যবস্থা করুন, অভিপ্রিয়ার বাড়ি যাব একবার। 7-5 না বুঝে ঘটক বলেন, আগে ম্যাডাম। আর কল্লোল, তুই যাবি? অবশ্যই, কারণ এক তো এতদিন আমায় এসব বলিসনি, তার উপর আমি তোকে একা ছাড়বো না। চল, আমিও যাব। আচ্ছা বেশ, চল চল। গাড়ি করে বেরিয়ে গেল শঙ্খিনী, কল্লোল ও মিস্টার ঘটক। রাস্তায় মিস্টার ঘটক বলেন, ম্যাডাম, যেটুকু বুঝলাম ভিকটিমের বাবা তো এখানকার নাম করা ব্যবসায়ী, অডি মার্সিডিজ ছাড়া গাড়ি ব্যবহার করেন না, প্রতি মাসে এদেশ ওদেশ ঘুরে বেড়ান। তার মেয়ে এইভাবে খুন হলো কোনো পার্সোনাল রিজন কি, নাকি বাবার রাইভাল? আপাতত যা বুঝলাম, যদি বাবার শত্রু খুন করে তবে মোটিভ কোথায়? এদিকে যে খুন করেছে সে কিন্তু খুব প্ল্যান করে করেছে, আর সে সবটাই জানতো যে অভিপ্রিয়ার কিসে প্রবলেম বা কি ব্যবহার করলে মৃত্যু অনিবার্য। গম্ভীরভাবে বলে শঙ্খিনী। আচ্ছা ম্যাডাম, আরেকটা খবর যা পেয়েছি, অভিপ্রিয়ার বাবার যিনি উকিল তিনি বলছেন একটা নাকি উইল করেছেন সদাশিববাবু, মানে অভিপ্রিয়ার বাবা। উইল? কিসের উইল? সম্পত্তি বিষয়ক অবশ্যই। এক কাজ করুন, অভিপ্রিয়ার বাড়ি থেকে ফেরার পথে উকিলের চেম্বারটা একটু নিয়ে যাবেন তো। কল্লোল এতক্ষণ সবটা চুপ করে শুনছিল, হঠাৎ বলে ওঠে, আচ্ছা, উইলের কথাটা ওনাকে জিজ্ঞেস করলেই তো হয়। না, উনি অলরেডি মেন্টালি ডিস্টার্বড, ওনাকে বেশি কিছু জিজ্ঞেস করা যাবে না। গাড়ি এসে থামলো সাদা রঙের বাড়িটার সামনে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল সদাশিববাবু বসে আছেন বাগানের ইজি চেয়ারে। শঙ্খিনী এগিয়ে গিয়ে বলে, কাকাবাবু, আমি শঙ্খিনী। মুখ তুলে একবার শঙ্খিনীর মুখের দিকে চাইলেন 50 বছরের সদাশিববাবু। বললেন, মা আসো, কি যে হয়ে গেল। কাকাবাবু, আমি আপনার মেয়ের কেসটা হ্যান্ডেল করছি। আমি লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের অফিসার। কয়েকটি প্রশ্ন করার ছিল আপনাকে। হ্যাঁ মা, বলো। আচ্ছা, অভিপ্রিয়ার যে এরম একটা রোগ ছিল, এ ব্যাপারে কে কে জানতো? আমাদের পরিবারে সবাই জানতো, তাছাড়া ঈশানের পরিবারেও সবাই জানতো। আচ্ছা বেশ, আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? না। আচ্ছা বেশ, আজ উঠি। আপনার মেয়ের খুনিকে শাস্তি আমি দেবই, চিন্তা করবেন না। কি বুঝলেন? নাথিং ম্যাডাম। হোপলেস। চলুন উকিলের চেম্বারে। উকিলের চেম্বারের সামনে গাড়ি দাঁড়াতেই ভিতর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে আসেন। শঙ্খিনী বলে, আপনি? ম্যাডাম, আমি অ্যাডভোকেট সুদর্শনা চৌধুরী। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি আসছি? ঘটক বললেন, আমি বলেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি ভিতরে চলুন, কিছু প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ ম্যাডাম, চলুন। চেয়ারে বসে শঙ্খিনীর প্রথম প্রশ্ন, আচ্ছা, সদাশিববাবু কিসের উইল বানিয়েছিলেন বলুন তো? দেখুন ম্যাডাম,
ছোট থেকে ওনার মেয়ের টাকাকে নিজের হাতের ধুলো ভাবত। আজ ক্লাবে, কাল বারে, পরশু আবার রেসের মাঠে বেশ কিছু বন্ধুদের সাথে টাকা ওড়াতো। কোনো এক বন্ধুর উস্কানিতে বাবার সাথে সম্পত্তি নিয়ে কলহ শুরু হয়। বাবারটা পছন্দ না হওয়ায় 5 বছর আগে একটা উইল করলেন যে যতদিন না মেয়ের বিয়ে হচ্ছে ততদিন এই সম্পত্তির এক কানাও পাবে না অভিপ্রিয়া। বিয়ে রেজিস্ট্রেশনের কাগজ পেলেই সম্পত্তি সব অভিপ্রিয়ার নামে। কোনো কারণে যদি অভিপ্রিয়ার কিছু হয় বা অভিপ্রিয়ার অবর্তমানে সেই সমস্ত সম্পত্তি পাবে তার স্বামী। আই সি। আচ্ছা, রেজিস্ট্রি হওয়ার কিছুক্ষণ পরেই তো অভিপ্রিয়া মারা যায়, তাহলে সম্পত্তি... কথা শেষ হবার আগেই সুদর্শনা বলেন, কিন্তু ম্যাডাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো আমার কাছে জমা পড়ে গেছে। উইল অনুযায়ী এখন সব সম্পত্তি ঈশানবাবুর নামে। কি? কে দিয়ে গেল সার্টিফিকেট? ম্যাডাম, একটি ছেলে এসেছিল, বলল ঈশানবাবু নাকি এটা পাঠালেন। আমি দেখলাম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তাই নিয়ে উইলটা পাস করলাম। তার মানে ঈশান? মিস্টার ঘটক, গাড়ি বের করতে বলুন, আমি বাড়ি যাব কুইকলি। ড্রাইভার কথা মতোই কাজ করলো। গাড়ি ছুটল বাড়ির পথে। শঙ্খিনী বলে, ভাবতেও অবাক লাগে যে ঈশান এরকম করবে। ঘটক বললেন, তাহলে মোটিভ হলো স্ত্রীর সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। ছি 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 ছি, ছ ছ। মিনিট 15 মধ্যে গাড়ি পৌঁছে যায় বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকেই জ্যাঠামশাইকে জিজ্ঞেস করে শঙ্খিনী, ঈশান কোথায়? প্রহ্লাদবাবু বলেন, ও ঘরে আছে। বেশ, তোমরা সবাই ওর ঘরে এসো। দেরি না করেই শঙ্খিনী ঈশানের ঘরের দিকে ছুটল। ঘরের দরজা খোলা থাকতে দেখে দরজা ঠেলে ঘরে ঢুকল শঙ্খিনী। যা দৃশ্য তার চোখে পড়ল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। পাখার দড়িতে ঝুলন্ত ঈশানের দেহে আর প্রাণ নেই। হাতের মুঠোয় একটা কাগজ চোখে পড়ে কল্লোদের। শঙ্খিনীকে তা বলায় মিস্টার ঘটক সেটাকে শঙ্খিনীর কাছে এনে দেয়। কাগজে লেখা, সম্পত্তির লোভে আমি অভিপ্রিয়ার জীবন নিয়ে নিয়েছি। এই অপরাধবোধ সারা জীবন আমায় কুড়ে কুড়ে খেত, তাই নিজেকে শাস্তি আমি নিজেই দিলাম। কল্লোল পাশে দাঁড়িয়ে পড়ছিল। হঠাৎ বলে ওঠে, বড্ড বাজে হাতের লেখা। তবে একটা জিনিস দেখ, কি সাবধানে কাগজটাকে হাতের মধ্যে রেখেছিল, একটু কুচকায়নি, শুধু 4টে ভাঁজের দাগ। শঙ্খিনী বলে, ওয়েট আ সেকেন্ড, যদি নোটটা ঈশান লেখে তাহলে তো সুইসাইড করতে গিয়ে সেটা হাতে নিয়েই করেছে। তাহলে সেই প্রচণ্ড কষ্ট সহ্য করার সময় সে নিজের হাতগুলোকে চেপে না রেখে হালকা করে রেখেছিল। এটা অবিশ্বাস্য। মিস্টার ঘটক, বডি ফরেন্সিকে পাঠান। আমি শিওর এটাও একটা খুন। আচ্ছা ম্যাডাম। শঙ্খিনী বলে, কি হচ্ছে বলতো কল্লোল? প্রথমে অভিপ্রিয়ার খুন, সেটার সমাধান হলে এখন ঈশানের খুন। কথা শেষ হলো না, ইতিমধ্যে ঘটক এসে বলে, ম্যাডাম, বৌভাতের রাতের পার্টিতে যে গ্লাসগুলো ছিল সেগুলোর ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। পার্টিতে উপস্থিত সবার ফিঙ্গারপ্রিন্ট মিলেছে, তবে একটা ফিঙ্গারপ্রিন্ট মিসিং ম্যাডাম। কার ফিঙ্গারপ্রিন্ট বলা মুশকিল, তবে রিপোর্ট অনুযায়ী তার হাতে 6টা আঙুল। বেশ, আপনি একটু খোঁজ নিন সেদিন পার্টিতে কে কে উপস্থিত ছিলেন আর এখন কে মিসিং। আচ্ছা ম্যাডাম। পরিবার একটা শোক কাটিয়ে ওঠার আগেই আর একটা শোক নেমে এলো। কি হবে 7-5 বুঝতে পারছে না সে। 5 বছরের কেরিয়ারে এরাম কে সেই প্রথম। বিকেলবেলা থানা থেকে কল এলো শঙ্খিনীর কাছে। হ্যালো, শঙ্খিনী বাসু স্পিকিং। ও মিস্টার ঘটক, বলুন। ফোনটা রেখে দিয়ে কল্লোলকে বলে, যে মিসিং ছিল তাকে পাওয়া গেছে। ঈশানের ফোনে হোয়াটসঅ্যাপে বৌভাতের ইনভিটেশন পাঠানোর প্রুফ পাওয়া গেছে। তাছাড়া ফটোগ্রাফারের থেকেও যে ফটো পাওয়া গেছে তাতেও ছেলেটিকে দেখা গেছে। তার ফোন বন্ধ, কিন্তু লাস্ট লোকেশন পাওয়া গেছে আজয় ব্রিজের কাছে। মিস্টার ঘটক যাচ্ছেন, আমিও যাচ্ছি, তুই যাবি? কল্লোল বলে, তোর সাথে থাকতে এসেছি আমি, তাই আমায় ফেলে কোথাও যাওয়া হবে না তোর। দাঁড়া, একটু দাঁড়া, আমি রেডি হইনি। আচ্ছা বেশ, যা, আমি নিচে ওয়েট করছি তাহলে। গাড়ি যখন অজয় ব্রিজ পৌঁছলো তখন বিকেল পেরিয়ে সন্ধে 7টা।
ঘটক বলে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। ছেলেটার নাম সোমনাথ। উনি ঈশানবাবুর ছোটবেলাকার বন্ধু। মাঠের কাছে ফোনটা অফ আসছে দেখে আমরা এলাম। ততক্ষণে গাড়িটা জ্বলে গেছে পুরো। আমরা বডিটাকে বের করে পোস্টমর্টমে পাঠিয়েছি। গাড়ির নাম্বার দিয়ে বোঝা যায় এটা সোমনাথ বাবুরই গাড়ি। তা এটা কি অ্যাক্সিডেন্ট? না ম্যাডাম, গাড়ির ফুয়েল ট্যাঙ্কের কাছে একটা বুলেট মার্ক দেখা গেছে। বুলেটটা পাওয়া যায়নি। তবে ম্যাডাম, ওর ফোনটা আস্ত আছে। স্পট থেকে একটু আগেই পড়েছিল। ওয়ালপেপারের ছবি দেখে সন্দেহ নেই এটা সোমনাথ বাবুরই ফোন। আচ্ছা, তবে এটাও খুন। উফ, কি যে হচ্ছে! সোমনাথের বাড়ি সার্চ করুন, কিছু পান কিনা দেখুন। সোমনাথের বডি দেখে শঙ্খিনীকে গভীর চিন্তায় দেখে কল্লোল বলে, আচ্ছা, এই যে খুনগুলো হচ্ছে এর পিছনে মোটিভটা কি? দেখ, সদাশিব বাবুর ওরকম সম্পত্তির লোভেই এরকম হচ্ছে, কিন্তু এর সাথে সোমনাথের কি লিঙ্ক আমি বুঝতে পারছি না। 3 দিন কেটে গেল এরকম শোকের মধ্যে। এর মাঝে শঙ্খিনীর কাছে কলকাতা থেকে কল আসে। ফোনের ওপারে শঙ্খিনীর স্যার বলেন, এসব কি হচ্ছে শঙ্খিনী? তোমায় কি দায়িত্ব দিয়ে ভুল করলাম? একটা খুন, তারপর আবার। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, বাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড কি খুনগুলো একে অপরের সাথে কিভাবে রিলেটেবল। আমি কিচ্ছু জানি না। 2 দিনে আমার পজিটিভ উত্তর চাই অ্যাট এনি কস্ট। বলে ফোন কেটে দিলেন। শঙ্খিনী মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইতিমধ্যে ইন্সপেক্টর ঘটকের ফোনে, ম্যাডাম, আমরা সর্ষের মধ্যে ভূতকে খুঁজে পাইনি। স্পট থেকে যে ফোনটা পেলাম সেটা এখনো আনলক হয়নি। তবে সোমনাথ বাবুর পাস্ট নিয়ে কিছু ফাইল পেয়েছি, সেগুলো নিয়েই আসছি। তবে বাড়িতে আসবো নাকি অন্য কোথাও? না, আপনি সোনাঝুরিতে দেখা করুন, আমরা আসছি। বেশ ম্যাডাম। 35 মিনিটসের মধ্যেই সোনাঝুরিতে পৌঁছে যায় শঙ্খিনীদের গাড়ি। ঘটক পৌঁছে গেছিলেন। গাড়ি থেকে নামতেই শঙ্খিনীর হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, 2 দিনে এইটুকু নক্ষত্র পেয়েছি খুঁজে। পাত্তা না দিয়ে শঙ্খিনী মুখ গুজে নেয় ফাইলে। প্রায় 7-8 মিনিট নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকার পর শঙ্খিনী বলে, বাহ, একটা জিনিস ক্লিয়ার যে অভিপ্রিয়াকে খুন করেছে সোমনাথ থুরিমঙ্গল। প্রায় চমকে গিয়ে কল্লোল বলে, হ্যাঁ, এ আবার কে? মঙ্গল রাউত বর্ধমানের ছেলে। মা বাবা ছোটবেলায় মারা যায়, তাই মাসির কাছে এই শান্তিনিকেতনে মানুষ হয়েছে। ঈশানকে চেনে 17 বছর ধরে। যখন বয়স 13 তখন প্রথম খুন করে। তারপর পুলিশ তাকে চাইল্ড হোমে 7 বছরের জন্য রাখে। সেখান থেকেই পড়াশুনো করে বাংলা নিয়ে। সাহিত্য ছিল ভালোবাসা। এরপর সাহিত্য নিয়ে কলেজে ভর্তি হতে গেলে কলেজের ডিন ক্রিমিনাল রেকর্ড দেখে তাকে ভর্তি না নিয়ে কলেজের সবার সামনে অপমান করে। এমন সময় সেই সবার সামনেই কোমর থেকে ছুরি বার করে দিল ডিনের গলায় বসিয়ে। নিজের নাম বদলে, আইডেন্টিটি বদলে চলে আসে শান্তিনিকেতনে। পুলিশ খোঁজ চালাচ্ছিল, তবে তাকে পাওয়া যায়নি। আচ্ছা মিস্টার ঘটক, ওর বাড়ি থেকে কিছু পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে বিশেষ কিছু না পেলেও একটা ডায়েরি থেকে একজনের নাম পেয়েছি বহুবার। মানে? এই কি যেন, এই ডায়েরিটা দে তো। হ্যাঁ, হিরণ্যকশিপু পুত্র। হ্যাঁ ম্যাডাম, একবার না একাধিক পেজে লেখা আছে হিরণ্যকশিপুর পুত্রের উল্লেখ। কোথাও টাকা দিয়ে গেছে, সে আবার কোথাও লেখা আছে সে কিভাবে অভিপ্রিয়াকে মারার প্ল্যান করেছে সেই ব্যাপারে। হ্যাঁ মানে বলছেন এই হিরণ্যকশিপুর পুত্রই আসল খুনি? হ্যাঁ ম্যাডাম। বুঝলাম। আপনি ফোনটা খোলার চেষ্টা করুন, বাকি আমায় একটু ভাবতে দিন। গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে শঙ্খিনী বাইরের দিকে তাকিয়েছিল। এমন সময় কল্লোল, আচ্ছা, এই হিরণ্যকশিপুর পুত্র তো কোনো হিন্টও হতে পারে, মানে কোনো পৌরাণিক চরিত্র বা অন্য কিছু। হ্যাঁ, কিন্তু সেটাই বা কিভাবে খুঁজে বার করব?
কথা শেষ হলো না তার মধ্যেই আবার ইন্সপেক্টর ঘটকের কল এলো। হ্যালো, বলুন মিস্টার ঘটক। ম্যাডাম, মোবাইল আনলক হয়ে গেছে আর খুনিকেও পাওয়া গেছে। কি? কে? আসলে ম্যাডাম, আমরা সোমনাথের ফোনের লোকেশনগুলো চেক করে দেখি যে সোমনাথ যেদিন খুন হয়, মানে ওই গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়, সেদিন ওর ফোন রাত থেকে বাড়িতেই ছিল, কিন্তু সকাল 11টার পর ফোনে একটা কল আসে আর তারপরই ফোনের লোকেশন অজয় ব্রিজের কাছে দেখায়। কিছুক্ষণ শোনার পর ফোন কেটে শঙ্খিনী সদাশিববাবুর উকিলকে একটা ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা, যদি কারোর নামে কিছু সম্পত্তি থাকে এবং তার মৃত্যু হলে কোনো উইল না করা থাকে, তাহলে সম্পত্তির মালিক কে হবে? উকিল বলে, এত সামান্য ব্যাপার উইল করা না থাকলে সম্পত্তি তো তার বাড়ির লোক পাবে। থ্যাঙ্কস। বলে ঘর থেকে বেরিয়ে যায় শঙ্খিনী। জ্যাঠামশাইকে প্রণাম করে। মাকে ও কল্লোলকে নিয়ে গাড়িতে ওঠার আগে শঙ্খিনী প্রহ্লাদবাবু অর্থাৎ জ্যাঠামশাইকে বলে, জ্যাঠামশাই, ঈশান আর অভিপ্রিয়ার খুনিকে আমি শাস্তি দিতে পারলাম না, ক্ষমা করবেন জ্যাঠামশাই। বলে গাড়িতে উঠে পড়ে শঙ্খিনী। হাসি মুখে প্রহ্লাদবাবু বলেন, বাড়িতে তো এখন আমি একা, সময় পেলে মাঝে মাঝে আসিস, মা কল্লোলকে সাথে আনিস। শঙ্খিনী বিদায় জানাতে গাড়ি এগিয়ে যায়। প্রহ্লাদবাবু বাড়ি গিয়ে সোফায় বসে পড়েন। বাড়ি ফাঁকা হয়ে গেছে পুরো। ইতিমধ্যে একটা পরিচিত নাম্বার থেকে কল আসে। প্রহ্লাদবাবুর কপালে এবার বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। ফোন তুলে কাঁপা কাঁপা গলায় প্রহ্লাদবাবু বলেন, হ্যাঁ, হ্যালো। ওপার থেকে আগন্তুক বলে, তুমি তুমি কথা বলছো কি করে? তুমি কল করলেই বা কি করে? আপনার নাম্বার ডায়াল করে। তাছাড়া জানেন তো প্রহ্লাদবাবু, অজয় ব্রিজের কাছে যখন আমার গাড়িটায় আপনি গুলি করলেন, এক মুহূর্তে চোখের সামনে নিজের মৃত্যুকে আমি দেখতে পেয়েছিলাম। খুব যন্ত্রণা হয়েছিল জানেন। আপনি আমায় মারলেন, কিন্তু নিজেকে বাঁচাবেন কি করে? মানে আমি কাউকে মারিনি। কি বলছো তুমি? কি বলছো? অভিপ্রিয়াকে মারার টাকা আপনি দেননি? না, আমি কেন আমার নিজের বৌমাকে মারতে যাব? হ্যাঁ, কি বলছো সব তুমি? কল রেকর্ডগুলো কি সব মিথ্যে? ভুলে যাবেন না, শঙ্খিনী বসু এখনো শান্তিনিকেতন ছেড়ে বের হয়নি, তাই চালাকি একদম করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি চাই তোমার? পথে এসো বাছা, বেশি কিছু না। 25 কোটি টাকা নিয়ে অজয় ব্রিজের নিচে দাঁড়াবেন রাত 8টার সময়। কে ফোন করলো আর কেনই বা প্রহ্লাদের নামে এরা মিথ্যে আরোপ দিচ্ছে? রাত তখন 8টা। একটা টয়োটা ইনোভা এসে দাঁড়ালো অজয় ব্রিজের নিচে। গাড়ি থেকে নামলেন প্রহ্লাদবাবু। এদিক ওদিক দেখে সামনে এগিয়ে যেতেই চোখ পড়ল সামনে একটা কালো কাপড় মুখে বাঁধা ছেলের দিকে। প্রহ্লাদ এগিয়ে গিয়ে একটা ব্যাগ তার হাতে দিয়েই বললেন, এবার সমস্ত প্রমাণ ডিলিট করে দিই। আরে এত তাড়া কিসের, সব হবে। না, এক্ষুনি ডিলিট করুন। আরে এত তাড়া কিসের বলুন তো? এটাই শেষ কথা আগন্তুকের। প্রহ্লাদবাবু ইতিমধ্যেই কোমর থেকে একটা রিভলভার বার করে বাগিয়ে ধরে আগন্তুকের দিকে। হাত থেকে ব্যাগ পড়ে যায় আগন্তুকের। রেগে চোখ লাল হয়ে গেছে প্রহ্লাদবাবুর। শালা, আমায় ফাঁসাবি তুই? আমায় ফাঁসাবি? আমি টাকার জন্য আমার ছেলেকে মেরেছি, আমার বৌমাকে মেরেছি, তোকেও মারতে চেয়েছিলাম। তুই সারা বেঁচে গেছিস, কিন্তু আর বাঁচবি না। কথা শেষ হলো না।
একটা কান ফাটা আওয়াজ ও প্রহ্লাদ বাবুর ভয়ার্ত আর্তনাদে মেতে উঠল পুরো ব্রিজের নিচটা। হাতে গুলি লেগেছে প্রহ্লাদ বাবুর। ব্যাস, আর না, হ্যান্ডস আপ প্রহ্লাদ বাবু। ও থুড়ি জ্যাঠামশাই। প্রহ্লাদ বাবু ঘুরে দেখেন শঙ্খিনী পিছনে দাঁড়িয়ে, সাথে বেশ কিছু পুলিশ। মুখ বাঁধা আগন্তুক তার মুখের কালো কাপড়টা খুলতেই দেখা গেল কল্লোলকে। শঙ্খিনী বলে, কয়েকটি টাকার জন্য এত নিচে নামলেন জ্যাঠামশাই? অফিসার্স, অ্যারেস্ট হিম। গাড়িতে উঠেই কল্লোল বলল, তুই কি চাস রে আমি মরে যাই? হ্যাঁ, এই নাকি তুই আমার জন্য সব করতে রাজি? তো একটু গুলি খেতে পারতিস না? দেখো মা, সব কটা খুনই যে একে অপরের সাথে রিলেটেবল তা তো বোঝা যাচ্ছিল। তারপর সামনে আসে এই হিরণ্যকশিপুর পুত্র, মানে এই নামটা। কথা থামিয়ে শঙ্খিনীর মা বলেন, আচ্ছা, হিরণ্যকশিপুর পুত্রর নামই তো প্রহ্লাদ। হ্যাঁ, কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি। ঘটকবাবুর ফোনটা আসায় আমরা জানতে পারি সেদিন জ্যাঠামশাইয়ের লাস্ট কল ছিল সোমনাথের ফোনে, আর তারপর গুগলের মাধ্যমে হিরণ্যকশিপুর পুত্রর নাম পেলাম প্রহ্লাদ। বুঝে গেলাম, কিন্তু প্রমাণ ছাড়া তো প্রহ্লাদকে ধরা সহজ নয়। তাই আমরা প্ল্যান করে বাড়ি থেকে বেরোতেই সোমনাথের ফোন থেকে কল্লোল ফোন করে জ্যাঠামশাইকে, ডাকে অজয় ব্রিজের নিচে। তারপর কি, কল্লোলের পকেটে থাকা রেকর্ডারে সমস্ত স্বীকারোক্তি রেকর্ড হলো প্রহ্লাদের। শান্তভাবে ধরা দিলেই তো হতো, কিন্তু না, উনি বন্দুক বার করতেই আমি পিছন থেকে গুলি চালাই হাতে। তারপর ঘুঘু ধরা দেয় ফাঁদে। উফ বাবা, কি সাংঘাতিক! আচ্ছা, আমি ভাবছি এটা লিখে রাখবো গল্প হিসাবে, কিন্তু কি নাম দিই বলতো? হিরণ্যকশিপুর পুত্র নিয়ে কিছু একটা নাম রাখ না, বা 16-র সাথে সমার্থক কিছু রাখতে পারিস। কেন 16 কেন? এটা 5 বছরে আমার 16তম কেস, তাই। হ্যাঁ 16? এত কিছু লুকিয়ে রেখেছিলিস তুই? একটা ফোন আসে। মৃদু হেসে শঙ্খিনী ফোনটা উঠিয়ে বলে, হ্যালো, শঙ্খিনী বাসু স্পিকিং। এতক্ষণ শুনছিলেন শঙ্খিনীর প্রথম অভিযান, হিরণ্যকশিপু পুত্র রহস্য। গল্প পাঠে রূপসা, শঙ্খিনীর চরিত্রে সম্প্রীতি, ঈশানের চরিত্রে রোহন, শঙ্খিনীর মায়ের চরিত্রে অনিন্দিতা, লয়ার সুদর্শনার চরিত্রে শ্রেয়া, সদাশিব বাবুর চরিত্রে অন্তরীপ। গল্পের অডিও নাট্যরূপ ও কল্লোলের চরিত্রে বিক্রম, ইন্সপেক্টর ঘটক প্রহ্লাদ ও গল্পের সূত্রধর আমি সায়ন্ত। সামনের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে ফিরবে গল্পকথা। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।